যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন। 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। সালটা 1961। আমেরিকার প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার ক্ষমতা ছাড়ার ঠিক আগে আমেরিকার জাতিকে একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকার ভবিষ্যৎ এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আইজেনহাওয়ার বোঝাতে চেয়েছিলেন, সেনাবাহিনী, অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি আর রাজনৈতিক লবিস্টরা মিলে এমন একটা মনস্টার পাওয়ার তৈরি করতে পারে যা খোদ আমেরিকার গণতন্ত্রকে শেষ করে দিতে পারে। আজ 65 বছর পর পেন্টাগন আর অস্ত্র ব্যবসায়ীদের দিকে তাকালে আইজেনহাওয়ারের সেই সতর্কবার্তা একদম সত্যি বলেই মনে হয়। যে দেশটা পুরো পৃথিবীতে গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়ায়, যে দেশটা সবাইকে শেখায় জনগণের ভোটে সব সিদ্ধান্ত হয়, তারা মূলত পুরো বিশ্বকে ধোঁকা দিয়ে চলছে। আমেরিকার ক্ষমতার পালা বদল হয়, প্রেসিডেন্ট বদল হয়, কিন্তু যুদ্ধনীতি বদলায় না, থামে না দেদারসে অস্ত্র বিক্রিও। কারণ এসব সিদ্ধান্ত হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে নেওয়া হয় না, নেওয়া হয় পিছনের এক অদৃশ্য শক্তির ইশারায়। পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এই অদৃশ্য শক্তির নাম হলো ডিপ স্টেট। রিসেন্টলি বিএনপি তার সংরক্ষিত নারী আসনে যাকে মনোনয়ন দিয়েছে তার মধ্যে একজন শারমিলা ঠাকুর। আপনারা ভিডিও শুরুতে একটা ভিডিও দেখেছেন, যে ব্যক্তি তার সারাটা জীবন আওয়ামী লীগের জন্য সার্ভ করেছে সেই এখন বিএনপির মনোনয়ন পেয়েছে। আপনার কি মনে হয় এই মনোনয়নটাকে বিএনপি দিয়েছে নাকি ডিপ স্টেটের মতো জায়গা থেকে তাকে মনোনয়ন দিতে বাধ্য করা হয়েছে? ডক্টর ইউনূসের সরকার যখন এই দেশটা চালিয়েছে তখন আমরা এই শব্দটার সাথে বারবার পরিচিত হয়েছি। আসিফ মাহমুদ ক্ষমতা ছাড়ার পর অনেক জায়গায় ডিপ স্টেট বিষয়টা ক্লিয়ার করেছে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ডিপ স্টেট সম্পর্কে, জানবো এই ডিপ স্টেটটা আসলে কি, এরা কিভাবে কাজ করে, আর শুধু আমেরিকা নয় পৃথিবীর দেশে দেশে তথাকথিত গণতান্ত্রিক সরকারগুলো আসলে কাদের হাতের পুতুল। মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশও এই ডিপ স্টেটের মাধ্যমে ঠিক কতটা প্রভাবিত হচ্ছে। চলুন তবে রহস্যের সাগরে ডুব দেওয়া যাক। ডিপ স্টেট শব্দটার জন্ম কোনো রকম মিথ থেকে হয়নি, কিংবা ইন্টারনেটের কোনো কনস্পিরেন্সি ফর্ম থেকেও এটা ছড়িয়ে পড়েনি। বাস্তবে এমন ডিপ স্টেটের অস্তিত্ব সম্পর্কে প্রথম জানতে পারা যায় তুরস্কে বহু বছর ধরে একটা ওপেন সিক্রেট ছিল এই ডিপ স্টেটের ঘটনাটা, যেখানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের উঁচু স্তরের আমলার মিলে একটা পাওয়ার চেইন তৈরি করে রেখেছিল। তাই সেখানে সরকার বদলালেও রাষ্ট্রের আসল ডিসিশন মেকিং ক্ষমতা ছিল ওই ডিপ স্টেটের হাতে। তারাই ঠিক করতো দেশ ঠিক কোন পথে চলবে। তুরস্কের এই ডিপ স্টেটকে ডাকা হতো ডেরিন ডেভেলপ নামে। পরবর্তীতে এই কনসেপ্টটা ছড়িয়ে পড়ে আমেরিকাতেও। বিশেষ করে গত এক দশকে মিডিয়া থেকে শুরু করে রাজনীতির সব জায়গাতে এই ডিপ স্টেট তত্ত্ব নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। আর এখন তো সোশ্যাল মিডিয়াতেও এই টার্মটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। একদম সহজ ভাষায় বললে ডিপ স্টেট হচ্ছে ক্ষমতার একটা এমন স্তর যারা জনগণের ভোটে নির্বাচিত হয় না, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারাই সবচেয়ে বেশি প্রভাব খাটিয়ে থাকে। আমরা বাইরের চোখ দিয়ে দেখি বা মিডিয়ার মাধ্যমে দেখানো হয় যে সরকারই একটা দেশের সব নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু বাস্তবে ডিপ স্টেটের হাতের ইশারা ছাড়া কোনো কাজই করতে পারে না সরকার। মূলত সরকার ডিপ স্টেটের হাতের পুতুলের মতোই কাজ করে। তাদেরকে যেভাবে নাচানো হয় তারা ঠিক সেভাবেই নাচতে থাকে। তাই বছরের পর বছর যায়, শাসকের পর শাসক বদল হয়, সংস্কারের বুলি আওড়ানো হয়, কিন্তু দিন শেষে যত ভালো মানুষই ক্ষমতায় আসুক, সিস্টেমের জাতাকলে পড়ে তাদেরও বদলে যেতে হয়। ডিপ স্টেটের মধ্যে বিভিন্ন পর্যায়ের লোকজন থাকে, যেমন ব্যুরোক্রেট বা রাষ্ট্রের স্থায়ী আমলা, সামরিক বাহিনীর নেতৃস্থানীয় লোক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, বড় কর্পোরেট লবি এবং শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক। মূলত এদের সমন্বয়ে পুরো ডিপ স্টেট নেটওয়ার্কটা তৈরি হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলতে গেলে আমেরিকার সিআইএ কিংবা ব্রিটেনের MI6 এর কথা বলা যায়। এই সংস্থাগুলোর কাছে রাষ্ট্রের এমন সব টপ সিক্রেট ইনফরমেশন থাকে যা অনেক সময় খোদ ওই দেশের নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কাছেও থাকে না। আর জিওপলিটিক্সের দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, ইনফরমেশন ইজ পাওয়ার, মানে যার কাছে যত বেশি তথ্য আছে তার ক্ষমতাও তত বেশি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটা দেশের সরকার থাকা সত্ত্বেও তার প্যারালালে কেন এই ডিপ স্টেট সিস্টেম তৈরি হয়? এর পিছনে মোটা দাগে 3টা কারণ দাঁড় করানো যায়। প্রথম কারণ হলো রাষ্ট্রের ধারাবাহিকতা। একটা সরকার ক্ষমতায় আসে মাত্র 5 বছরের জন্য, কিন্তু একটি রাষ্ট্রকে টিকে থাকতে হয় শত শত বছর ধরে। এখন রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, যুদ্ধনীতি বা দীর্ঘমেয়াদী গোয়েন্দা কার্যক্রমের মতো সেন্সিটিভ বিষয়গুলিকে প্রতিবার সরকার বদলের পর রাতারাতি এগুলো বদলানো সম্ভব। যেমন ধরুন বাংলাদেশের আওয়ামী লীগ যে পররাষ্ট্র
পররাষ্ট্রনীতিতে কাজ করবে, বিএনপি বা জামাত সরকার কি সেই সেম নীতিতে কাজ করবে? নিশ্চয়ই না। তাই সেই সব সেন্সিটিভ সিস্টেমকে চালু রাখার জন্য এমন কিছু মানুষের দরকার হয় যারা পার্মানেন্ট থাকবে, আর এ কারণে ডিপ স্টেটের ধারণা আসে। দ্বিতীয় কারণ হলো গোপন তথ্যের ভান্ডার। যেমনটা আগেই বললাম, যার হাতে সেন্সিটিভ ডেটা যত বেশি তার হাতে প্রভাব তত বেশি। তাই সেসব ডেটার অ্যাক্সেস সরাসরি ডিপ স্টেটের কাছে থাকায় সরকার চাইলেও তাদের উপর খবরদারি করতে পারে না। আর এসব সেন্সিটিভ ইনফরমেশনের মধ্যে কি থাকতে পারে আপনারাও জানেন, সেটা আর এখানে নাই বললাম, যেগুলোর মাধ্যমে জোর করে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটি হলো অর্থনীতি বা ইকোনমিক্স। যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, যুদ্ধ মানে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবসা। প্রতিটা দেশের পররাষ্ট্রনীতির মধ্যে নিজ নিজ বাণিজ্যিক স্বার্থ লুকিয়ে থাকে, আর রাষ্ট্রের এই বড় বড় সিদ্ধান্তগুলোর সাথে জড়িয়ে থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা। ক্যাপিটালিজমের এই জামানায় এত কোটি কোটি টাকার খেলা এত সহজেই শেষ হয়ে যাবে? জনগণের ব্যালটে নির্বাচিত সরকার যদি এত সহজে ক্ষমতায় চলে আসে, তাহলে এত বিলিয়ন ডলারের ডিল কি করে ফুলফিল হবে? আর তাই তো আমাদের চোখে ধুলা দেওয়া হয় জনগণের সরকার, সকল ক্ষমতার উৎস জনগণ। কিন্তু দিন শেষে জনগণ যাই বলুক না কেন, ডিপ স্টেটের সবুজ সংকেত ছাড়া একটা দেশের সরকার স্রেফ কিচ্ছু করতে পারে না। রিসেন্টলি 15 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে কিছু হেভিওয়েট প্রার্থীর যে পরাজয়, সেখানে কিন্তু এই ডিপ স্টেটের কথাই চলে আসছে। এবং বিরোধী দলীয় বর্তমান যে নেতা শফিকুর রহমান ডাক্তার, উনিও কিন্তু এটা স্বীকার করছে যে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি এখন বেশি ঝামেলা করেন, এই সুযোগে আওয়ামী লীগ চলে আসতে পারে, আপনারা চুপ থাকেন। তো এই যে ইনফরমেশন গুলা বা এই যে কমান্ড গুলা, এগুলা কোত্থেকে আসে, কারা দেয়? আচ্ছা, এত সময় তো অনেক থিওরিটিক্যাল আলাপ করলাম, যদিও দু একটা উদাহরণ দিয়েছি, কিন্তু তারপরেও এই জিনিসটা আপনাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তাই চলেন বাস্তবে কিছু উদাহরণ দেখে আসা যাক। তুরস্কের ইতিহাসে যুগের পর যুগ ধরে সেনাবাহিনীকে ধরা হতো রাষ্ট্রের রক্ষক হিসেবে। সে দেশে সরকার ছিল, প্রধানমন্ত্রী ছিল, কিন্তু রাষ্ট্রের চূড়ান্ত প্রভাব আর ভেটো পাওয়ার ছিল সেনাবাহিনীর হাতে। শুধু তাই না, আমেরিকার মতো গণতান্ত্রিক দেশেও রয়েছে ডিপ স্টেটের অস্তিত্ব, যেটার কথা ইন্ট্রোতে আলোচনা করলাম। এখন আর ওদিকে না যায়। আমেরিকা এবং তুরস্ক তো অনেক দূরের দেশ, আমাদের আশেপাশে এমন কোনো দেশ নেই যেখানে এই ধরনের উদাহরণ আছে। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, তাহলে এর সবচেয়ে বড় উদাহরণটা দেখতে পারবো। সেখানের বিশ্লেষকরা ওপেনলি বলেন, নির্বাচিত সরকার বসে পার্লামেন্টে, কিন্তু রাষ্ট্রের বাস্তব ক্ষমতা থাকে রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টারে, যাকে তারা বলে দ্য ইস্টাবলিশমেন্ট। পররাষ্ট্রনীতি, রাষ্ট্রের নিরাপত্তা, কৌশলগত সিদ্ধান্ত থেকে শুরু করে প্রায় সকল বড় বড় জায়গাতে সামরিক বাহিনীর প্রভাব খাটানো একদম ওপেন সিক্রেট। আর এই ডিপ স্টেটের সঙ্গে পেরে উঠতে না পেরে এখন জেল খাটতে হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সত্যি বলতে কি, বিশ্বের প্রায় প্রতিটা দেশে কম বেশি এই ডিপ স্টেটের ইনফ্লুয়েন্স রয়েছে। কোনো দেশ যদি বুকে হাত রেখেও বলে যে তারা 100% গণতান্ত্রিক দেশ, তাহলে বুঝে নেবেন তারা মিথ্যা বলছে। কেস ফিনিশ। এবার আসে ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। অন্য দেশের হিসাব করে তো আমাদের লাভ নেই, আমাদের আগ্রহের জায়গা হলো বাংলাদেশের ডিপ স্টেটের অস্তিত্ব রয়েছে কিনা। একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে পৃথিবীর প্রতিটা দেশে কিছু পার্মানেন্ট পাওয়ার থাকে, তেমন আমাদের দেশেও শক্তিশালী আমলাতন্ত্র রয়েছে, নিরাপত্তা কাঠামো আছে, বিশাল সব অর্থনৈতিক গোষ্ঠী বা সিন্ডিকেট আছে যারা মার্কেটকে কন্ট্রোল করে। বিশ্বের প্রতিটা দেশে ক্ষমতার একটা অংশ সবসময় দৃশ্যমান থাকে, যাদের আমরা টিভিতে দেখি, যাদের আমরা ভোট দিই। আর ক্ষমতার আর একটা বিশাল অংশ থাকে ওই কাঠামোর অনেক গভীরে, যারা ক্যামেরার সামনে আসে না, কিন্তু কলম দিয়ে ফাইলে সই করে বা পিছনের দরজা দিয়ে পলিসি তৈরি করে, আর তারা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। যার কারণে সারাদিন যতই মানবাধিকার গণতন্ত্র বলে জিকির করা হোক না কেন, দিন শেষে আমাদের সঙ্গে সেটাই হয় যেটার নির্দেশ উপর থেকে আসে। তাহলে দিন শেষে ডিপ স্টেট বিষয়টা কি একদম ধ্রুব সত্য, নাকি পুরোটাই মানুষের কল্পনা? পলিটিক্যাল সায়েন্টিস্টদের মধ্যে এ নিয়ে দুইটা মত আছে। একদল বলে ডিপ স্টেট 100% বাস্তব, কারণ রাষ্ট্রের ভিতরে স্থায়ী আমলা, নিরাপত্তা বাহিনীর ক্ষমতা সবসময় নির্বাচিত সরকারের চেয়ে বেশি থাকে। আরেক দল বলে ডিপ স্টেট হলো রাজনীতিবিদদের নিজেদের ব্যর্থতা ঢাকার একটা কৌশল মাত্র। যখন তারা দেশ চালাতে ব্যর্থ হয়, তখন তারা কোনো এক অদৃশ্য গোপন শক্তির ঘাড়ে দোষ চাপিয়ে বেঁচে যেতে চায়। কারণ দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ করে এমন কোন জাদুকারী গুপ্ত সংঘের আসলে কোনো অস্তিত্ব নাই। কিন্তু সত্যটা আসলে কোথায়? সত্যটা হয়তো ওই দুইয়ের মাঝখানে কোথাও একটা লুকিয়ে আছে। ডিপ স্টেট সম্পর্কে আপনার মতামত কি? ডিপ স্টেট বলতে কি আসলে কিছু আছে, নাকি পুরোটাই মানুষের বানানো? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর এমনই মিস্টেরিয়াস আর ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর সতর্ক থাকুন।